শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24 এর রাত 10টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেনটি শিরোনাম। আপনাদের সাথে আমরা দুজন, আমি মোহাম্মদ ইমতিয়াজ, আমি নাবিলা সোহার। রক্তিম কৃষ্ণচূড়ার স্নিগ্ধ ছায়ায় পাখিদের নির্ভয় বিচরণ, হলুদ আভায় রাধাচূড়ার মোহ, সোনালুর রূপ আর জারলের বেগুনি মায়া। গ্রীষ্মের খরতাপের মাঝে এ যেন এক অনন্য উপহার। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদুবায়। সংবাদে এ নিয়ে থাকছে একটি প্রতিবেদন, নিশ্চয়ই দেখবেন, ভালো লাগবে। এবারে পুরো খবর। রাজনীতির নামে কেউ অরাজকতা করলে জনগণ বসে থাকবে না, চাঁদপুরে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষ স্থিতিশীলতা চায়, কিন্তু একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। পথসভায় প্রতিশ্রুতি দিয়েছেন কুমিল্লাকে বিভাগ করার। বিএনপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড। সরকার গঠনের 1 মাস পূর্ণ হওয়ার আগেই এই প্রতিশ্রুতি পূরণ শুরু করে সরকার। চাঁদপুর থেকে শুরু হলো আলোচিত কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে। আরও 20 জেলার সুবিধাভোগীরা এলেন ফ্যামিলি কার্ডের আওতায়। চাঁদপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকার তার ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারলে দেশের মানুষের ভাগ্য বদলাবে। কিন্তু একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্ত সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনারা কি বসে থাকবেন? আমরা কেউ বসে থাকবো না। কারণ বিএনপি যে সকল কর্মসূচি গ্রহণ করেছে, প্রত্যেকটি কর্মসূচি হচ্ছে এই দেশের খেটে খাওয়া মানুষের কর্মসূচি। এর আগে চাঁদপুরে 2টি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রথমে চাঁদপুরের শাহরাস্তির খদ্দ খাল পুনঃখনন করা হয়। এই খাল 1978 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন। 48 বছর পর সেই খাল পুনঃখনন করলেন তার ছেলে তারেক রহমান। এরপর চাঁদপুর সদরে বিশ্ব খালও পুনঃখনন সূচনা করেন সরকার প্রধান। এ সময় তিনি বলেন, ফ্যামিলি, কৃষক কার্ড ও খাল খনন সহ সরকারের নেয়া কর্মসূচিতে কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। যেই কাজগুলো বাস্তবায়ন করার সমর্থন জনগণ, বাংলাদেশের মানুষ বিগত 12 তারিখের নির্বাচনে বিএনপিকে দিয়েছে, আমরা এক এক করে সেই কাজগুলো, সেই পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়ন করব। এই কাজে যদি কেউ বাধাগ্রস্ত করতে চায়, এই কাজে যদি কেউ ভেস্তে দিতে চায়, বাংলাদেশের মানুষ, আমাদের কিছু করা লাগবে না। বাংলাদেশের মানুষই তাদের সেই পরিকল্পনা, তাদের সেই ষড়যন্ত্রকে ভেস্তে দিবে। এর আগে দুপুরে চাঁদপুর আসার পথে কুমিল্লার বরুড়ায় পথসভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশ পুনর্গঠন সরকারের একার পক্ষে সম্ভব নয়, দরকার জনগণের সক্রিয় অংশগ্রহণ। এখন হচ্ছে আমাদের দেশ পুনর্গঠনের পালা, কিন্তু দেশ পুনর্গঠন আমরা একা, সরকার একা পারবে না। বিএনপি অতীতেও যতবার দেশের মানুষের সেবা করার সুযোগ পেয়েছে, দেশের মানুষকে যে সকল ওয়াদা করেছিল, বিএনপি তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছে সেই সকল ওয়াদা পূরণ করার জন্য। পথসভায় এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি কুমিল্লাকে বিভাগ করা ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। চাঁদপুর যাওয়ার পথে বিপুল পরিমাণ নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হন তারেক রহমান। নাফিউল ইসলাম লিঙ্কন, চ্যানেল 24, চাঁদপুর। বাংলাদেশের শান্তি নিয়ে টান দিলে কারো শান্তিই থাকবে না। রাজশাহীতে 11 দলের বিভাগীয় সমাবেশে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বলেন, কারো রক্তচক্ষুর দিকে না তাকিয়ে তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও পদ্মা তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশ। এ সময় জোটের নেতারা বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, জুলাই বিপ্লব যে সংস্কারকে কেন্দ্র করে হয়েছিল সেটি এখনো অর্জন হয়নি। ক্ষমতায় গিয়েছে, কিন্তু তারা ভুলে গিয়েছে 70% মানুষ দেশের পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। আপনারা সত্যের পথে আছেন, ন্যায়ের পথে আছেন, আমরা আপনাদের সাথে আছি। আমরা তো কোনো আপনাদের কাছে কোনো ভবন চাই না।
এ সময় বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান সরকারকে রক্তচক্ষু উপেক্ষা করে পদ্মা তিস্তার পানি আনার আহ্বান জানান। বলেন, প্রতিবেশী দেশ শান্তি নষ্ট করলে পাল্টা হুমকি হয়ে দাঁড়াবে 11 দল। পদ্মার পানি আনতে হবে, পদ্মার পানি আমাদের ন্যায্য পাওনা, তিস্তার পানি আমাদের ন্যায্য পাওনা। সারা বাংলাদেশে যে 154টা অভিন্ন নদী আছে সবগুলোই আজকে মৃতপ্রায় হয়ে গিয়েছে। একজন বক্তা এখানে বলে গিয়েছেন যে আপনি খাল কেটে মানুষকে পানি দিতে চান। খালের পানির উৎস হচ্ছে নদী। নদী যদি ঠিক মতো না চলে তাহলে খালের পানি আসবে কোত্থেকে? রাজধানীতে জাতীয় যুব শক্তির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশকে অন্য কোনো পরাশক্তির কাছে বন্ধক দেওয়া হবে না। বলেন, পানির ন্যায্য হিস্সা ও সার্বভৌমত্বের লড়াইয়ে সীমান্তে লং মার্চ করবে এনসিপি। নতুন চুক্তির মাধ্যমে আমরা পানির অধিকার নিশ্চিত চাই এবং বর্তমান সরকার আমরা দেখতে চাই তারা কতটুকু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের পানির ন্যায্য অধিকার তারা নিশ্চিত করতে সক্ষম হয়। এ সময় হামের ব্যর্থতার দায় অন্তর্বর্তী সরকারের উপর চাপানো হচ্ছে বলে অভিযোগ করেন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ। সরকার শুধু অন্তর্বর্তী সরকারের উপরে দায় চাপিয়ে নিজেদের হাত পরিষ্কার করতে চায় নিজেদের। মাফতুহা মিলি, চ্যানেল 24। দেশের স্বার্থ পরিপন্থী কোনো চুক্তি মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবসের আলোচনায় তিনি অভিযোগ করেছেন, বর্তমান সরকারের বিরুদ্ধে কিছু শক্তি অপপ্রচার চালাচ্ছে, দেশের স্থিতিশীলতা নষ্টের পাঁয়তারা করছে। যে কোনো ধরনের চক্রান্ত রুখে দিতে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তিস্তা ও ফারাক্কা সহ বিভিন্ন নদীর পানি বন্টন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেছেন, ভারতকে আলোচনার মাধ্যমেই ফারাক্কা চুক্তি করতে হবে, দেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি করতে দেয়া হবে না। আজকে এই সরকারের বিরুদ্ধে কিছু কিছু শক্তি তারা কিছু অপপ্রচার চালাচ্ছে। শুধু তাই নয়, দেশের যে স্থিতিশীলতা আছে সেই স্থিতিশীলতাকে বিনষ্ট করবার একটা পায়তারা চালাচ্ছে। এই সম্পর্কে আমাদের আমরা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, তাদেরকে আমাদেরকে অনেক বেশি সজাগ হতে হবে এবং শুধু সজাগ নয়, আমাদেরকে সংগঠিত হতে হবে। রংপুরে আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর হাসিবুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়, নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ওসি মোহাম্মদ মিসবাউদ্দিন। জুলাই গণঅভ্যুত্থানে আবু সাইদ হত্যা মামলায় হাসিবুর রশিদকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এর আগে ছাত্র জনতার অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের দাবির মুখে 9 আগস্ট পদত্যাগ করেন তিনি। পলাতক ছিলেন বিচার কাজের শুরু থেকেই। এবার আগাম বন্যা ও অতি বর্ষণে ডুবে গেছে 7টি জেলার 50,000 হেক্টরের বেশি জমির ফসল। এতে নষ্ট হয়েছে 2 লাখ মেট্রিক টন ধান, আর্থিক হিসেবে যার দাম প্রায় 1,000 কোটি টাকা। আর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 2.5 লাখ কৃষক। বিশ্লেষকরা বলছেন, এমন বিপর্যয়ের প্রভাব পড়তে পারে সামগ্রিক চাল সরবরাহ ব্যবস্থায়, সংকট তৈরি হতে পারে বাজারে। মৌলভীবাজারের কাউয়াদিঘি হাওরপাড়ের কৃষানী জবা বিশ্বাস 25 বিঘা জমিতে আবাদ করেছিলেন ধান, যার অধিকাংশই এখন পানির নিচে। মাত্র 2 বিঘা জমির ধান ঘরে তুলতে পারলেও সেগুলোতেও ধরেছে পচন। এখন লাখ টাকার ঋণ কিভাবে শোধ করবেন ভর করেছে সেই দুশ্চিন্তা। 25 কেয়ার জায়গা ক্ষেত করছি, বাগি নিজের কোনো ক্ষেত নাই, 1 লাখ টাকা ঋণ হয়ে না ক্ষেত করছি। সাম্প্রতিক আগাম বন্যায় তলিয়ে গেছে হাওর অঞ্চল, ডুবে গেছে 7টি জেলার 50,000 হেক্টরেরও বেশি জমির ফসল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এর ফলে কেবল ধানই তলিয়ে গেছে প্রায় 2,14,000 মেট্রিক টন, আর্থিক হিসাবে যার দাম দাঁড়ায় প্রায় 1,048 কোটি টাকা। ক্ষতিগ্রস্ত প্রায় 2,37,000 কৃষক বাধ্য হচ্ছেন সরকার নির্ধারিত মূল্যের চেয়েও অনেক কমে ধান বিক্রি করতে। দায়িত্বহীনতা, একদিকে আপনি বাদ দেন নাই, অপরিকল্পিত নানা রকম বাদ দিয়ে
আপনার ওখানকার পানি প্রবাহকে বাধাগ্রস্ত করেছেন, আর একদিকে এটা সংরক্ষণের জন্য যে আপনার যে বাঁধ যে সুপরিকল্পিত হওয়ার কথা সেগুলো ঠিক নাই। স্টোরেজ ফেসিলিটি বা পোস্ট হারভেস্ট লসটা আমাদের দেশে প্রায় অ্যারাউন্ড 40%। পলিসিগুলোতে আমাদের বড় ধরনের গ্যাপ রয়েছে, তো একটা ইন্টিগ্রেটেড পলিসি যদি আমরা অ্যাপ্লাই করতে পারি। বিশ্লেষকরা বলছেন, ভৌগোলিক অবস্থানের কারণে প্রায় প্রতি বছরই দেশে দেখা দেয় আগাম বন্যা বা অতিবর্ষণ। তাই ক্ষয়ক্ষতি এড়াতে দরকার বাড়তি সতর্কতা। করা যেতে পারে বিকল্প ফসলের আবাদ, বাড়াতে হবে প্রযুক্তির ব্যবহারও। জেলাভিত্তিক ফসল ভাগ করে দেবেন, যেখানে যেটার উৎপাদনশীলতা বেশি সেখানে সেই ফসলই করতে হবে। আপনার হাওরে ওখানে হাঁস মুরগির চাষ করেন, গরু ছাগলের চাষ করেন। একটা ইন্স্যুরেন্স স্কিম, এর পাশাপাশি গভর্নমেন্ট হচ্ছে একটা সার্টেন প্রাইসে হচ্ছে তাদের কাছ থেকে এই জিনিসগুলো কিনে নেবে। ক্রপস ইন্স্যুরেন্সটা প্রসেসটা যদি আমরা চালু করতে পারি খুব ম্যাসিভ স্কেলে এবং ইফেক্টিভলি, তাহলে হয়তো এই সমস্যার সমাধান আমরা কিছুটা হলেও করতে পারবো। বিশ্লেষকরা বলছেন, নানামুখী অনিশ্চয়তায় প্রতি বছরই পেশা ছাড়ছেন বিপুল সংখ্যক কৃষক। আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে কার্যকর কৃষি বীমার গুরুত্ব তুলে ধরেন তারা। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। শহর ছেড়ে দূরে বৃষ্টি ভেজা কোনো সবুজ অরণ্যে, যেখানে রঙের মাধুরীতে কাছে ডেকে নেয় কৃষ্ণচূড়ার হিল্লোল, কখনো আবার প্রেম হয়ে যায় রাধাচূড়ার সাথে। আর জারুল সোনালুর গীতি কবিতা ভেসে বেড়ায় বাতাসের গুঞ্জরণে। প্রকৃতির এমন স্বপ্নময় কাব্য জেগে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। মমিনুল ইসলাম মমিনের ছবির ছন্দে বাকি গল্পটা বলছেন সাদ বিন শফিক। ঢোলে ঢোলে বহে কিবা মৃদুবা। গ্রীষ্মের খরতাপের মাঝে প্রকৃতি যেন মেতে উঠেছে এক বর্ণিল সাজে। মায়াবী অলংকার হয়ে ধরা দিয়েছে চেনা আয়নায়। চলিয়া যায় কখনো প্রখর রোদ, আবার কখনো মুষল বর্ষণের এই সময়টায় ইট কাঠের শহর পেরিয়ে খানিক দূরে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেজেছে এমন অপরূপ সাজে। জলাধার জুড়ে প্রস্ফুটিত পদ্ম, রক্তিম কৃষ্ণচূড়ার স্নিগ্ধ ছায়ায় পাখিদের নির্ভয় বিচরণ, আর পাখির চোখে লাল সবুজের একখণ্ড বাংলাদেশ তৃপ্ত করে ব্যস্ত জীবনের ক্লিষ্ট প্রাণ। একদম পরিবেশটা মৌ মৌ করে ফুলের গন্ধে, এই জিনিসটা খুবই সুন্দর আর মনের মধ্যেও একটা ইতিবাচক চিন্তা ভাবনার সৃষ্টি করে। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, ওই সময়টাতে আপনি আপনার ফোনটা বের না করে থাকতে পারবেন না, আপনি প্রকৃতির ক্যাপচারটা করবেনই। এমন আয়োজন যেন এক অনন্য উপহার। চারপাশ জুড়ে প্রাণীর স্পন্দন, এরই মাঝে কখনো কখনো দৃষ্টিসীমায় ধরা দেয় আকাশ জুড়ে সফেদ মেঘের নিঃশঙ্ক বিচরণ। এখানে যে সব ফুল গাছ রয়েছে সেগুলো কিন্তু এখানকার ন্যাচারাল যে অ্যাসপেক্টগুলো রয়েছে এবং এখানকার ওয়াইল্ড লাইফ এর সাথে কিন্তু খুব ভালোভাবে কানেক্টেড হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে এরা যে পরাগায়ন হচ্ছে বিভিন্ন রকম ফুলের, এগুলো এখানকার পাখি যেমন মৌটুসি এদের দ্বারা হচ্ছে। আমরা যথাযথ খেয়াল রাখবো যেন এই যে ঋতু পরিক্রমা পরিবর্তন আমাদেরকে ভালো লাগা দিচ্ছে, এটার যেন কোনোভাবে কমতি না হয়। এইভাবে যদি আমাদের পুরো ঢাকা শহরটাই ওরকম গাছ দিয়ে আমরা ভরে দিতে পারি তাহলে অনেক সুন্দর হয় না? ফার্মগেটের জ্যামের মধ্যে আমরা বসে থাকলাম, পাশ দিয়ে অনেকগুলো ক্যাচিয়ারানি যারা থাকলো অথবা সোনালু ফুলই থাকলো, এই যে সংসদ দিয়ে আমরা যাই তখন দেখি যে এক সারি সারি কৃষ্ণচূড়ার গাছ, কি সুন্দর লাগে। হলুদ আভায় রাধাচূড়ার মোহ, সোনালুর সোনালি রূপ আর জারুলের বেগুনি মায়ায় চোখ আটকে যায়, বাঁধা পড়ে মন। তৃষিত হৃদয়ে যখন প্রশান্তির খোঁজ চলে, প্রকৃতি তখন তার রূপের ডালি সাজিয়ে বসে আমাদের আঙিনায়। ঋতু বৈচিত্র্যের পালায় হরেক রকম পাখির ডাক আর ফুলের গন্ধ তৃপ্ত করে আমাদের মন। সেই সাথে চারপাশ জুড়ে আজ রূপ আর রঙের কি অসাধারণ মেলা। এক এক ঋতুতে বাংলার প্রকৃতির এক এক রূপ যেন কোনো খেয়ালি শিল্পীর সুনিপুণ আলপনা, যা কেবল চোখের দেখাই না, অনুভব করতে হয় হৃদয় দিয়ে। সাদ বিন শফিক, চ্যানেল 24, ঢাকা।
জ্বালানি খাতে 50,000 কোটি টাকা বকেয়া রেখে গেছে বিগত সরকার, এমন দাবি করেছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, বর্তমানে অর্থনৈতিক সংকটে আছে সরকার, যা কাটিয়ে উঠতে 2 বছর সময় লাগবে। আমরা যেটা পেয়েছি বিগত সরকারগুলো থেকে, সেটা মাইনাস মাইনাস অ্যান্ড মাইনাস, এখানে যোগ কিছু নাই, সবগুলো ঋণাত্মক এখানে। এইগুলো আবার মেকআপ করতে হচ্ছে, এমনকি অনেকগুলো বিল পর্যন্ত পেমেন্ট করে নেই তারা। পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর 50,000 কোটি টাকার মতো বাকি রেখে চলে গেছে, মাশাআল্লাহ। এগুলো আবার সব পে করতে হচ্ছে। সরকারি হস্তক্ষেপের অভিযোগ এনে আইসিসির কাছে নালিশ করেছেন আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন সাবেক বোর্ডের কয়েক পরিচালক। গেল সপ্তাহে এই আবেদন করেন তারা। একই সাথে হাইকোর্টেও রিট করেছেন, যার শুনানি হতে পারে চলতি সপ্তাহে। নির্বাচনের 6 মাসের মাথায় গেল 7 এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির কমিটি ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। সেদিনই জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়। সেই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা এবং অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে গেল সপ্তাহে হাইকোর্টের দ্বারস্থ হন আমিনুল সহ বিলুপ্ত বোর্ডের 12 পরিচালক, যার মধ্যে রয়েছেন ফারুক আহমেদ, আসিফ আকবর, আব্দুর রাজ্জাক, নাজমুল আবিদিন ও খালেদ মাসুদ পাইলট। একই সাথে নির্বাচিত কমিটি পুনর্বহালের আবেদনও করেন তারা। চলতি সপ্তাহে রিটের শুনানি হতে পারে। এদিন রিটের খবর জানতে গিয়ে বেরিয়ে এলো চমকে দেওয়ার মতো খবর। আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে নালিশ দিয়েছেন রিটকারী 12 জনই। সংস্থার নিয়ম অনুযায়ী কোনো সদস্য দেশের সরকার ক্রিকেট বোর্ডের কার্যক্রমে হস্তক্ষেপ করতে পারে না, যার বিচার চেয়েছেন অভিযোগকারীরা। এ নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি বিসিবির ভেঙে দেয়া কমিটির কোনো সদস্য। তবে আইসিসিতে চিঠি ও রিটের কথা স্বীকার করেছেন তারা। বিষয়টি নিয়ে আইসিসির সাথে যোগাযোগ করা হলেও তারাও কোনো উত্তর দেয়নি। তবে বর্তমান কমিটিকে এখনও স্বীকৃতি না দেয়ায় এ মাসের শেষে বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালের আইসিসি সভায় যোগ দেয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। আইসিসির একটি প্রতিনিধি দল ঢাকায় এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা রয়েছে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। 7 জুন ক্রিকেট বোর্ডের নির্বাচন, শনিবার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 20 এবং 21 মে 2 দিনব্যাপী হবে মনোনয়নপত্র বিতরণ। জমা দেওয়ার শেষ তারিখ 22 মে। 3 দিনের মধ্যে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ওই দিন থেকে 7 জুন পর্যন্ত দেয়া হবে পোস্টাল ভোট। এছাড়া 7 জুন ভোট গ্রহণ, ওই দিনই সন্ধ্যায় ফলাফল প্রকাশ করা হবে। 3 ক্যাটাগরিতে 23 পরিচালক পদে হবে ক্রিকেট বোর্ডের নির্বাচন।